সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সবাই নিরাপদ আছো। আজকের ক্লাসে তোমাদের সবাইকেই স্বাগতম, তোমাদেরকে ফুলের শুভেচ্ছা। তোমাদের সাথে আছি আমি জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, শহীদ স্মৃতি সরকারি কলেজ, মুক্তাগাছা, ময়মনসিংহ। পাঠ পরিচিতি, শ্রেণী একাদশ, বিষয় ফিনান্স, ব্যাংকিং ও বীমা, প্রথম পত্র। শিকন ফল। আজকের আলোচনা শেষে তোমরা অর্থসংস্থান সম্পর্কে জানবে, অর্থায়নের কতিপয় সংজ্ঞা সম্পর্কে জানবে, অর্থায়নের শ্রেণীবিভাগ সম্পর্কে জানবে, অর্থায়নের সূচনা ও ক্রমবিকাশ সম্পর্কে জানবে। দেখো, ফিনান্স হচ্ছে অর্থ ব্যবস্থাপনার বিজ্ঞান। অর্থসংস্থানের সাধারণ শাখাগুলো হচ্ছে ব্যবসায়িক অর্থসংস্থান, ব্যক্তিগত অর্থসংস্থান এবং পাবলিক অর্থসংস্থান। অর্থসংস্থানকে প্রায়ই অর্থ ব্যবস্থাপনা অথবা তহবিল ব্যবস্থাপনা হিসাবে সংজ্ঞায়িত করা হয়। প্রকৃতপক্ষে আধুনিক ফাইন্যান্স হচ্ছে ব্যবসায়িক কর্মকাণ্ডের একটি স্বতন্ত্র ক্ষেত্র, যার মধ্যে অন্তর্ভুক্ত আছে অর্থ এবং অর্থের বিকল্পসমূহের উৎসায়ন, বিপণন ও ব্যবস্থাপনা, এবং এ কাজে ব্যবহৃত হয় বিভিন্ন ধরনের মূলধন হিসাব, আর্থিক ইনস্ট্রুমেন্ট এবং সম্পদ, দায় ও ঝুঁকি, লেনদেন এবং ক্রয় বিক্রয়ের জন্য সৃষ্ট বাজার। অর্থসংস্থানের ধারণা, গঠন এবং নীতিমালা নিয়ন্ত্রিত হয়ে আঞ্চলিক বা বৈশ্বিক বাজার জুড়ে বিস্তৃত রাজনৈতিক অর্থনীতির মধ্যে বিদ্যমান ক্ষমতা সম্পর্কে এক জটিল ব্যবস্থার দ্বারা। অর্থসংস্থান একই সাথে কলা, যেমন পণ্য উন্নয়ন এবং বিজ্ঞান পরিমাপ করা, যদিও এরা ক্রমেই একীভূত হয়ে পড়ে ঝুঁকি ও লাভের সম্পর্ক নির্ণয়ে প্রযুক্তিগত এবং প্রাতিষ্ঠানিক মনোযোগের কারণে, যার মধ্যে শেয়ার হোল্ডারদের স্বার্থ নিহিত। অর্থায়নের সংজ্ঞা। অর্থায়নের সংজ্ঞা: ব্যবসায়ী প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কি পরিমাণ মূলধন প্রয়োজন, কোন কোন উৎস হতে মূলধন সংগ্রহ করা হলে ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য লাভজনক, এবং কোন প্রকল্প বা সম্পদে বিনিয়োগ করলে ব্যবসায়ী প্রতিষ্ঠানের সবচেয়ে বেশি লাভজনক হবে, সে সকল বিষয়ের কর্ম পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের যে কার্যাবলী, তাকেই অর্থায়ন বলে। দেখো নিচে অর্থায়নের কতিপয় সংজ্ঞা। আর এস স্টিভেনসন এর মতে অর্থায়ন বলতে সেই উপায়কে বোঝায় যা দ্বারা তহবিল সংগ্রহ করা যায় এবং তহবিলের ব্যবস্থাপনা ও বন্টন সম্ভবপর হয়। শেলেন হেলস এর মতে ফিনান্স is a body of facts, principles and theories dealing with raising and using of money by individuals, business and governments, অর্থাৎ ব্যক্তি, প্রতিষ্ঠান ও সরকারের মাধ্যমে অর্থ সংগ্রহ ও এর ব্যবহারের সাথে সংশ্লিষ্ট বিষয়, নীতিমালা ও তত্ত্বাবলী সমূহকে অর্থায়ন বলে। অর্থায়নের শ্রেণী বিভাগ। অর্থায়নকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শ্রেণীবিভাগ করা যায়, কারণ অর্থায়ন ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, ব্যবসায়ী প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় কাজকর্মে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থায়ন প্রক্রিয়া ব্যবসায়ী ও অব্যবসায়ী সকল প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটি প্রতিষ্ঠানে অর্থায়ন একটি নির্দিষ্ট প্রক্রিয়ার সাথে জড়িত। প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী অর্থায়ন বিভিন্ন রকম হয়ে থাকে। এখানে অর্থায়নের শ্রেণীবিভাগ দেখানো হলো: পারিবারিক অর্থায়ন, সরকারি অর্থায়ন, অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন, ব্যবসায় অর্থায়ন, আন্তর্জাতিক অর্থায়ন। এখন দেখো অর্থায়নের সূচনা ও ক্রমবিকাশ।
অর্থায়নের সূচনা ও ক্রমবিকাশ একসময় মানুষ পণ্যের বিনিময় করত, যাকে বার্টার সিস্টেম বলা হতো। কিন্তু দ্রব্য বিনিময় প্রথার কিছু সীমাবদ্ধতা পরিলক্ষিত হয় এবং এই সীমাবদ্ধতা দূর করার জন্যই অর্থের সূচনা হয়। অর্থনৈতিক ক্রমবিকাশের সাথে সাথে পণ্যদ্রব্য উৎপাদন প্রক্রিয়ায় শ্রম বিভাগের সূচনা ঘটে। অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীতে প্রযুক্তিগত উন্নয়ন ও উৎপাদন ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করে, যা শিল্প বিপ্লব নামে পরিচিতি লাভ করে। ব্যবসায় বাণিজ্য ও প্রযুক্তিগত উন্নয়নের সাথে সাথে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে অর্থায়নের ধারণা ও ব্যবহার অত্যাবশ্যক হয়ে পড়ে। 1920 এর পূর্ববর্তী দশক, বিংশ শতাব্দীর শুরুর দিকে অর্থায়নের যাত্রা শুরু হয়। এর পূর্বে অর্থায়নকে অর্থনীতির একটি অংশ হিসেবে বিবেচনা করা হতো। সেই সময় অর্থায়ন মূলধন বাজারের দলিলাদি প্রক্রিয়া ও প্রতিষ্ঠানসমূহ নিয়েই সীমাবদ্ধ ছিল। 1890 সাল থেকে 1900 সালের শুরুর দিক পর্যন্ত যুক্তরাষ্ট্রের কোম্পানি লি এর মধ্যে একত্রীকরণ প্রক্রিয়া চালু হয়। 1899 সালে জে ডি রকিফেলার যুক্তরাষ্ট্রের নিউ জার্সি শহরে স্ট্যান্ডার্ড অয়েল কোম্পানি গঠনের মাধ্যমে স্ট্যান্ডার্ড অয়েল গ্রুপ অফ কোম্পানিজ লিকে একত্রীকরণ করে। এই একত্রীকরণের অন্যতম উদ্দেশ্য ছিল স্থায়ী উৎপাদন খরচ কমিয়ে বাজারের জন্য একটি শক্ত অবস্থান তৈরি করা। 1900 সালে ইউএস স্টিল কোম্পানি গঠিত হয়ে তৎকালীন যুক্তরাষ্ট্রের বাজারে 63% শেয়ার নিয়ন্ত্রণ করে। ওই সময় কোম্পানির মূলধন ছিল প্রায় $1.4 মিলিয়ন, যা ইতিপূর্বে কখনো কোনো কোম্পানির ছিল না। ওই সময় আরও প্রায় 360টি কোম্পানি একত্রিত হয়ে যুক্তরাষ্ট্রের বাজারে কাজ করছিল। স্টিল কোম্পানি ছাড়াও একত্রীকৃত কোম্পানি ওই সময় যুক্তরাষ্ট্রের বাজারে তাদের শক্ত অবস্থান তৈরি করেছিল। তারপর দেখো 1930 এর দশক, অর্থায়নের। তোমরা এটা পড়ে নিবে। 1950 এর দশক, 1940 থেকে 1950 এর দশকের প্রারম্ভিক পর্যন্ত সময়কে অর্থসংস্থানের সনাতন যুগ হিসেবে চিহ্নিত করা হয়। 1920 এবং 1930 এর দশকে বিকশিত হয়েছিল। সে সময় ব্যবসায়ী প্রতিষ্ঠানকে বহিরাগতদের আউটসাইডার্স থেকে আলাদা হিসেবে বিবেচনা করা হতো, যেমন বিনিয়োগকারী ও ঋণদাতা, কিন্তু ব্যবসায়ী প্রতিষ্ঠানের ভিতর সিদ্ধান্ত গ্রহণকে বিবেচনা করা হতো না। এই ধারাকে অর্থায়নের সনাতন ধারা বলা হয়। 1950 এর দশকে অর্থায়নের সনাতন দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়। তারপর দেখো 1960 এর দশক, যখন আধুনিক অর্থায়নের সূচনা হয়, যাত্রা শুরু হয়। 1950 এর দশকে ভ্যালুয়েশন মূল্যায়ন মডেলের উদ্ভব হয়। 1958 ও 1961 সালে ফ্রাঙ্কো গিলিয়ানি ও মার্টিন মিলার এ বিষয়ের উপর তত্ত্ব লেখেন, যা তাত্ত্বিক অনুসন্ধানকে আরও বিকশিত করে, যা এখনো বিরাজমান রয়েছে। 1960 এর দশকের প্রধান ঘটনা হলো পোর্টফোলিও থিওরি এর উন্নয়ন ও আর্থিক ব্যবস্থাপনায় এর যথাযথ ব্যবহার ও প্রয়োগ। মার্কুইজ সর্বপ্রথম 1952 সালে এই তত্ত্বের আবির্ভাব ঘটান। পোর্টফোলিও থিওরি তত্ত্বের আবির্ভাব ঘটান। 70 এর দশক, তোমরা পড়ে নিবে। 80 এর দশক,
90-এর দশক। এই দশকে বিশ্ব বাণিজ্য সংস্থা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়। বিশ্বব্যাপী আমদানি-রপ্তানির উপর থেকে প্রতিবন্ধকতা ও বিধিনিষেধ ব্যাপকভাবে হ্রাস করা হয়, যার ফলে অর্থায়ন ও আন্তর্জাতিকতা লাভ করে। বহুজাতিক কোম্পানি একদিকে যেমন বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পৃথিবীর কোথায় কখন কোন পণ্য দ্রব্য উৎপাদন করলে ও বিক্রি করলে লাভজনক হবে সেটা বিবেচনা করে, অন্যদিকে বিশ্বের কোন কোম্পানি বাজার থেকে কি প্রকৃতির ও কোথা থেকে তহবিল সংগ্রহ করা হলে লাভজনক হবে তা অর্থায়নের বিষয়বস্তুতে পরিণত হয়। এই হচ্ছে আলোচনা। তোমরা ভালোভাবে পড়বে অর্থায়নের সংজ্ঞা, অর্থায়নের শ্রেণীবিভাগ, অর্থায়নের ক্রমবিকাশ, অর্থায়নটা কিভাবে আবির্ভাব ঘটলো। তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই ঘরে থেকো, ভালো থেকো। ধন্যবাদ সবাই।